বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমার নাম ছিল রংবাজ। আর যিনি যে পত্রের রং ধারণ করেন তাকে সাধারণত ওই নামে বিশ্লেষণ করা হয়ে থাকে। তিনি স্বৈরাচার হাসিনার রঙে আপাদমস্তক রঞ্জিত ছিলেন। তিনি ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের তাত্ত্বিক রঙে রঞ্জিত ছিলেন। আবার তিনি বর্তমানের জুলাই চেতনার শতভাগ রঙে রঞ্জিত। কথা বললেও যারা জুলাই সনদের শপথ না নিয়ে সংবিধান সংস্কার না সংশোধন এই তর্কিত কনসেপশনের দ্বিধাদ্বন্দ্বে আকণ্ঠ নিমজ্জিত জনাব প্রেসিডেন্ট সাহেব সেই রঙে রঞ্জিত হয়ে আবার তিনি ভাষণ দান করেছেন। তো মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য মোবারকবাদ। বক্তৃতার শিরোনাম আমরা জানতে পেরেছি মাননীয় প্রেসিডেন্টের ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব। মাননীয় স্পিকার, একটি দেশের প্রেসিডেন্টের পদটি অত্যন্ত সম্মানের, দেশের ইজ্জতের। তিনি রাষ্ট্রের অভিভাবক, কিন্তু এ পদের সঙ্গে যে ব্যক্তিটির সংস্রব জড়িত তাকেও হতে হয় দেশের সর্বজন শ্রদ্ধেয়, সকলের সম্মান ও ইজ্জতের প্রতীক। তিনি হবেন রাষ্ট্রের সকল দলের, সকল মতের, সকল সম্প্রদায়ের লোকের আস্থাভাজন, শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। কিন্তু মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি স্বৈর শাসন কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দেশের সম্ভবত প্রথম ব্যক্তি যিনি কমপক্ষে 3টি তর্কিত বিতর্কিত সমালোচিত সরকারের অধীনে ওই সরকার সময়ের বিভিন্ন মতলবী মতাদর্শের সাথে নিজেকে মিলিয়ে যে সরকারের যখন যে রং, সেই সরকারের সেই রং ধারণ করে বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছে। বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমার নাম ছিল রংবাজ। আর যিনি যে পত্রের রং ধারণ করেন তাকে সাধারণত ওই নামে বিশ্লেষণ করা হয়ে থাকে। তিনি স্বৈরাচার হাসিনার রঙে আপাদমস্তক রঞ্জিত ছিলেন। তিনি ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের তাত্ত্বিক রঙে রঞ্জিত ছিলেন। আবার তিনি বর্তমানের জুলাই চেতনার শতভাগ রঙে রঞ্জিত। কথা বললেও যারা জুলাই সনদের শপথ না নিয়ে সংবিধান সংস্কার না সংশোধন এই তর্কিত কনসেপশনের দ্বিধাদ্বন্দ্বে আকণ্ঠ নিমজ্জিত জনাব প্রেসিডেন্ট সাহেব সেই রঙে রঞ্জিত হয়ে আবার তিনি ভাষণ দান করেছেন। তার উচিত ছিল বিভিন্ন রঙে রঞ্জিত না হয়ে চেয়ারটির পদ না রেখে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা, তাহলে বোধহয় দেশ এবং জাতি ভালো মনে করত। অতএব আমি তার নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময় তো আপনি কম দিয়েছেন। আমার এই ফাঁকে আমার নিজের এলাকার কিছু বলে নেব, সময় পেলে আর কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, একটু আগে সংসদে আলোচনা হয়ে গেল, আমার সম্মানিত সরকারি দলের ভাইয়েরা বলছিলেন যে আমাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদে 91-এ এমপি ছিলাম, 2001-এ এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর হাফিজ বিক্রম সাহেব, বর্তমান স্পিকার, তিনি নিজেই আমি না বলতেও স্বীকার করেছেন যে না, গাজী নজরুল ইসলাম, আমি রণাঙ্গনে তাকে দেখেছি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে তখন 7.5 কোটি লোকে জানতো, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই সুযোগে অনুরোধ করবো মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে, যখন উনি স্বীকার করেছেন, বলেছেন আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা উনি যেন আমাকে সরবরাহ করেন, আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার একার কথা একটু বলতে চাই। বিশ্ব ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আমার সর্ববৃহত্তম শ্যামনগর উপজেলায়। এখানে আমার প্রায় 40% জনগণ সুন্দরবন নির্ভরশীল। জেলে, বাওয়ালি, মাওয়ালি তারা জলদস্যুতার আক্রান্ত। মাননীয় পরিবেশ বন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় গত 1 তারিখে আমার শ্যামনগরে গিয়েছিলেন, আমি তার সাথে ছিলাম, তিনি দেখে এসেছেন। আমরা দাবি করেছি সুন্দরবনে এখন মধুর পাশ চলছে, মধু কাটতে গেছে লোকেরা, তারা কোটি কোটি টাকার মধু সংগ্রহ করবে, সরকার রাজস্ব পাবে। এখন যদি প্রতি মাসে 2 থেকে 3 বার করে যৌথ বাহিনীর অভিযান দেওয়া হয়, তাহলে বোধহয় এই জলদস্যু সেখানে একটু দূর হতে পারে বলে আমি এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় কথা বলতে চাই। আমার শ্যামনগরের উপকূলীয় এলাকা, আমার 12টি ইউনিয়নের 8টি এলাকাই উপকূলীয় অঞ্চলের। প্রতি বছর বানবাসীতে আমরা ভাসি, লোকজন ডোবে আর মরে।
এক রাতে আইলায় আমার নিজের গ্রামের 17 জন লোক মারা গিয়েছিল মাননীয় স্পিকার। আমার 8টি ইউনিয়নের 1টি ইউনিয়নে বাঁধ চলছে, বাকি 7টি ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ যাতে তৈরি করা হয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, রাস্তাঘাট বিধ্বস্ত, শুধু ইটের একটা করে সলিগি রাস্তা সব ভেঙে চড়ে চুরমার, বাচ্চারা হাঁটতে পারে না। এই 8টি এলাকা তো কোনো রাস্তাই নেই, একটি মাত্র রোড সাইজের রাস্তা ছিল। আমি যখন 91 এমপি ছিলাম আরেকটি রাস্তা আমি করেছিলাম, সেখানে আজ পর্যন্ত 20 বছরে কোনো ইট পড়িনি, কিছু অংশ ছাড়া। মাননীয় স্পিকার, সেই রাস্তাগুলো আমি পাকা করার দাবি জানাচ্ছি। আমার একটি হাসপাতাল সামনে 17-30 বেড ছিল, গত গভর্নমেন্টের আমলে 50 বেড করা হয়েছিল। কালীগঞ্জের বড় একটি অংশ রোগীরা আমার ওখানে আসে, ওই বেডটি 100 থেকে 150 বেড করা থাকে। মাননীয় স্পিকার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটন শিল্প, আমার এলাকা একটা পর্যটন মুখর এলাকা। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমি নিজেই গিয়েছিলাম, উনি রোপওয়ে, ভারতের রোপওয়ে আছে আমার মুন্সিগঞ্জের জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 4-5 কিলোমিটার আলোচনা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছু জঙ্গলের ভিতরে তৈরি করতে পারলে লক্ষ লক্ষ লোক আমাদের পর্যটন শিল্পে সেখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে বলে আমি মনে করি। মুন্সিগঞ্জ থেকে ভোমরা হয়ে বেনাপোল পর্যন্ত রেল লাইন আমি 2004 সালে নির্বাচনে বলেছিলাম। গত গভর্নমেন্ট কিছু চেষ্টা করেছিল এবং সেখানে কিছু রেকর্ডপত্র তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে বর্ধিষ্ণু এলাকায় হাজার হাজার লোক যাতায়াত করে যদি এই রেল লাইনটা চালু হয় তাহলে এলাকার উন্নতি হবে, সুন্দরবনের হেভি সম্পদগুলো পরিবহন করা যাবে সুন্দর হবে বলে বিশ্বাস করি। আমাদের শ্যামনগরের বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি এখন লাইন অনেক বর্ধিত পেয়েছে। 33 কেভি লাইন আমাদের শ্যামনগর বা কালীগঞ্জের মাঝখানে করা দরকার, না বারবার বিদ্যুৎ চলে যায়, লাইন ঠিক থাকে না। মাননীয় স্পিকার, সাতক্ষীরা একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা অতীতে ছিল, অনেক কাগজপত্র এগিয়ে গেছে। আমি দাবি করব এই সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার যে কাগজপত্র তৈরি করা আছে সেটা যেন অনতিবিলম্বে কার্যকরী করা হলে ওখানে শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, জলবদ্ধতা নিরসনে কপোতক্কি, মরিচপ, প্রাণসাগরের খাল এবং শ্যামনগরের যমুনা নদী কাটা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি খাল কাটা শুরু করেছেন, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তার মরহুম পিতা মেজর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনিও খাল কাটা শুরু করেছিলেন, আমি তাকে ধন্যবাদ দেই। আমার শ্যামনগরের সাতক্ষীরার এই খালগুলো কাটা শুরু হয়, সাতক্ষীরা প্রাণ পাবে, শ্যামনগরে প্রাণ পাবে, জলবদ্ধতা নিরসন হবে এবং একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, স্পিকার, সাতক্ষীরা সদরে যে বাস টার্মিনালটা স্থানান্তর করা দরকার, সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। বাইপাস সড়কের পাশে সুবিধাবদ্ধ জায়গায় যানজটটি তৈরি করলে সাতক্ষীরা রাজহল একটা পরিবেশ সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমার এলাকার অনেক সমস্যা আছে, সেগুলো আমি পরবর্তী পর্যায়ে ডিউরেটের মাধ্যমে মন্ত্রী মহোদয়কে আমি বলবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি আশা করছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা সকলে মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করেন, আমরাও করি। আমাকে সময় একটু 2 মিনিট বাড়িয়ে দেন তাহলে আমি খুবই খুশি হব। মাননীয় স্পিকার, বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে একবার আমরা স্বাধীন হই। এরপর 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মাননীয় স্পিকার লক্ষ লক্ষ মা বোনদের শাহাদাতের বিনিময়ে আমরা আরেকবার স্বাধীন হই। তৃতীয়বার এই 2024 সালের জুলাই, আমরা যেটাকে 35শে জুলাই বলে থাকি, 5 আগস্ট পর্যন্ত আরেকবার স্বাধীন হলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি কি বক্তব্য শেষ করতে পেরেছেন? আচ্ছা, আপনাকে 2 মিনিট টাইম এক্সটেন্ড করা হলো, 2 মিনিটস। ধন্যবাদ। একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আর একবার আমরা স্বাধীন হলাম। মাননীয় স্পিকার, এই তিনবার আমরা স্বাধীনতার স্বাদ কি পেয়েছি? আমরা কিন্তু স্বাদ কিছু পেলেও সুখ কিন্তু আমরা পাইনি। 1947 সালের পরে পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্যমূলক স্বেচ্ছাচারিতায় দেশ শাসনে একদেশদর্শিতা, বিভূতিসুলভ আচরণের ফলে 25 বছর পর আমরা 25 বছর আমরা ছিলাম অবহেলিত এবং নির্যাতিত এবং নিষ্পেষিত। মাননীয় স্পিকার, জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং স্বাধিকার পর 1971 সালে আবার স্বাধীন হলাম 55 বছর। এরপরে 24-এর পরে 35 জুলাই পর্যন্ত আরো কয়েক বছর চলে গেল। কিন্তু 5 আগস্ট পর্যন্ত যে মোট 80 বছর পর এই সংসদে প্রতিষ্ঠা পেয়েছে, এই জন্য এই সংসদটি অত্যন্ত একটা আনকমন একটি সংসদ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা সেই সংসদের গর্বিত সদস্য। কিন্তু এই সংসদে আমরা লক্ষ্য করছি এখনো আমাদের
ভাইরা যারা আমরা এক ছাতার নিচে অতীতে ছিলাম, আজকে বসে এক ছাতার নিচে আছি, কিন্তু অনেকে আমাদেরকে যে পুরনো কথা ভুলতে পারছেন না। তারা বারবার কি বলছেন? বারবার বলছেন আমরা নাকি যে কি বলে আওয়ামী লীগের, আমরা নাকি বিএনপির প্রতিমন্ত্রী একজন বলেছেন যে মাননীয় স্পিকার, যে আমরা নাকি অমুক্তিযোদ্ধা, আমরা নাকি জুলাই বিপ্লবের সঙ্গে একমত ছিলাম না, আমরা নাকি যে জান্নাতের টিকিট বিক্রি করেছি, ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা যখন বিগত 1991 সাল থেকে একসাথে ছিলাম, ভাই ভাই ছিলাম, আমরা তাদের সাথে ছিলাম, তখন আমরা ছিলাম বন্ধু। ভাইরা এখন আমরা একটু পৃথক হয়েছি, আমরা কিন্তু অবন্ধু হয়ে গেলাম। আমি মনে করি এই চিন্তাটা করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ভোটচোর বলে সকলেই বলে, জাপা 10টি হুন্ডা 20টি গুন্ডা নিয়ে ভোট চুরি করেছে সকলেই বলে। ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমরা দেখলাম